And I'm feeling good. I'm feeling good. জিমিন সুগাকে দেখতে দেখতে কখন যে রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছে খেয়ালই করেনি। সুগা বলল, জিমিন তাকিয়ে দেখো তো তোমার পরিচিত কেউ আবার এসে বসে আছে কিনা। জিমিনের ধ্যান ভাঙলো। সে রেস্টুরেন্টে চোখ বলে দেখলো, অতঃপর মাথা নেড়ে না জবাব দিল। সুগা তাকে একপাশে এনে বসতে বলল, আর জিমিন জিজ্ঞেস করলো, বসে কি করব? কি আর করবে, টেবিলে মার্ডার প্যাটার্ন আঁকো। জিমিনের মনে পড়ে গেল সে জঙ্গলে কাটানো দিনের কথা। ইস, ভাবতেই শিহরণ বয়ে যায় অঙ্গে। যদি আবার যেতে পারতো, প্রত্যেকটা দিন সেভাবে কাটাতে পারতো। জিমিন চেয়ারে বসে পড়লো। সুগা খাবার অর্ডার করেছে। জিমিন মুখ এখনো হুতুম পেঁচার মতো করে আছে। সুগা প্রথমে বিপরীত দিকে বসলেও এখন উঠে জিমিনের কাছে বসলো। খাবারের প্লেট সামনে টেনে বলল, আহ, ক্ষুধা একবারে মুখটা শুকিয়ে গেছে। সকালেও খাওনি নাকি? হুঁ, ঢং দেখাতে আসছে এখন। সুগার ফোনে কল এলে সুগা দেখলো ডঙকের কল। জিমিনের দিকে তাকিয়ে দেখলো জিমিন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সুগা ফোন রিসিভ না করেই টেক্সট করলো এখন ব্যস্ত আছে। ফোন টেবিলের উপর রেখে খাবারের প্লেট জিমিনের সামনে নিয়ে বলল, এখন আবার খাইয়ে দিতে বলো না, রেস্টুরেন্টে অনেক লোক আছে, তাছাড়া আমি খাইয়ে দিতে পারি না। জিমিন হাসি পাচ্ছে কিন্তু হাসছে না, গম্ভীর মুখে বলল, আপনি খেলে আমি খাবো না। হোয়াট? উল্টো বললে না কথাটা? না, ঠিকই বলেছি, আপনি খেলে আমি খাবো না। আমি কিন্তু লাঞ্চ করিনি, তোমাকে নিয়ে এসেছি লাঞ্চ করার জন্য। এত কথা জানতে চাইনি, আমার কথা আমি বলেছি, আপনি খেলে আমি খাবো না। আচ্ছা, খাবো না, খাও তুমি। জিমি নিজে খেতে খেতে বলল, আপনি কি সত্যি আমার জন্য এসেছেন? তোমার কোচিং শেষ হয় 12টায়, আমি এসেছি 11:50-এ। তুমি বেরিয়েছ 12:14 পুরো 24 মিনিট দাঁড়িয়েছিলাম আমি তোমার জন্য। এত লেট করে বেরিয়েছ কেন? এমন ভাব দেখাচ্ছেন যেন আমাকে আগে জানিয়ে দিয়েছিলেন আপনি আসবেন। কালকে দেখা করার কথা বলতেই কেমন আচরণ করেছেন, আজ এসে আমাকে কাঁদিয়েছেন। এমন বিহেভ করার হলে এসেছেন বা কেন? এসেও দেখে ভুল করে ফেলেছি। আপনি জানেন কিভাবে আমার কোচিং এর সময়? সেন্টারের নাম জানিয়েছ, এটা জানা ব্যাপার নাকি? জিমিনার কিছু না বলে খেয়ে যাচ্ছে আর সুগার দিকে তাকাচ্ছে। 2-3 মিনিট পার হতেই সুগা বলল, আমি বিল দিয়ে চলে যাই তাহলে? তুমি খাবে আর আমি বসে বসে দেখবো, তা তো আর হয় না। জিমি খাওয়ার মাঝে হি করে হেসে উঠল। কোনো জবাব না দিয়ে আরেকটু খেয়ে পানি খেয়ে মুখ মুছে নিল। তারপর সুগার দিকে প্লেট দিয়ে বলল, এবার খাও তুমি। একবার আপনি একবার তুমি, আমার মতে আপনি তাই ঠিক আছে। আমার যা ইচ্ছে বলবো, না শুনতে পারলে কান বন্ধ করে রাখো। ক্ষুধা না রাখছে, এবার চুপচাপ খাও। এতক্ষণ আমাকে বসিয়ে রাখলে কেন? নিজের পেট শান্তি তো সব শান্তি, তাই না? হুম, আমার ক্ষুধা লাগেনি। তুমি আমার সাথে খেলে এখন খাওয়া শেষ হয়ে যেত আর তুমি চলে যেতে, তাই বসিয়ে রেখেছি। এখন তুমি খাও, আমি দেখবো তোমাকে। আবার ডান্স করবে না তো? জিমিন লজ্জা পেয়ে মুচকি হাসলো শুধু। সুগা খাচ্ছে আর জিমিন তাকে দেখছে। সে যে কবে দেখেছে, আজ কতদিন পর আবার দেখা। অনেকটা ফ্রেশ লাগছে সুগাকে। মেয়েদের মতো ক্রিম টিম মাখে নাকি? আগে তো এতটা ফ্রেশ লাগেনি। জিমিন মনে মনে হাসছে। তার মনের হাজার রং তুলিতে সুগাকে রঙিন করছে। ভাসছে সুগার মাঝে, বুনছে রং ধনু নেয় হাজার স্বপ্ন। চোখের ইশারায় সুগার মাঝে আঁকিবুকি করছে অজানা স্বপ্নের জগৎ। পরক্ষীণ তাকিয়ে আছে তার সামনে বসা মানব সুগার পানে। এদিকে সুগাও খাওয়ায় ব্যস্ত। নিজের খাবার শেষ করে জিমিনের অবশিষ্ট খাবারও খেয়ে নিল। তা দেখে জিমিন বলল, এত ক্ষুধা লেগেছে, আমার প্লেটও সাফ। সুগা সম্পূর্ণ খাওয়া শেষ করে জবাব দিল, ক্ষুধা বেশি লাগেনি, তবে খাবার নষ্ট করা ঠিক না। এত নষ্ট করো কেন তুমি? চলো আর একটু বসো, দেখা শেষ হয়নি আমার। অনেক দেখেছ, উঠো, না হলে তুমি থাকো, আমি চলে যাই। সুগা, আর 10 মিনিট প্লিজ। সুগা তার হাত ধরে টেনেই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। রিক্সা ডেকে জিমিনকে উঠতে বললো। এদিকে গংইও কল করে যাচ্ছে। অন্য এক রিক্সা নিয়ে এসে নিজেও চলে গেল। দুজনেই দুই দিক। এত কিছুর পর জিমিনের মনটা আবার খারাপ করে দিল সুগা। আর বিষণ্ণ মনে জিমিন বাসায় ফিরে এলো।
সন্ধ্যায় জাঙ্কুক তার বাবা ও আয়ুর বাবা একসাথে বাসায় ফিরেছে। তে জিনের সাথে কিচেনে ছিল। জাঙ্কুক কিচেনে এসে বলল, মা, আঙ্কেল এসেছেন। কোন আঙ্কেল? আয়ুর বাবা। হ্যাঁ। জিন কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। এই সুযোগে জাঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি রান্না করছো বেগম সাহেবা? ছি, ছাড়ো, কিচেনে আছি। আমিও তো দেখতে পাচ্ছি কিচেনে আছো। প্রবলেম হলে বেডরুমে চলো। ছাড়ো তো, মা এসে পড়বে। জাঙ্কুক মাথায় মাথা ঠুসে ছেড়ে দিয়ে দাঁড়ালো। কাটা টমেটো থেকে এক টুকরা টমেটো নিয়ে মুখে দিল। তে জিজ্ঞেস করলো, গোসল করবে এখন? তুমি করলে করব। জাঙ্কুকের দুষ্টুময় কথা শুনে তে চোখ রাঙিয়ে একবার তার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। আঙ্কেলের জন্য কিছু নাস্তা রেডি করো, বক্সে দেখো কি আছে। এটা নাড়া দাও। বাহ, আমিও আজ মেয়েলি কাজে। কেন, ছেলেরা রান্না করে খায় না? খায় বাধ্য হয়ে, শখেও খায়। দেখেছো কাউকে? তে আর কোনো জবাব দিল না। জাঙ্কুক বলল, জিমিন কোথায়? রুমে পড়ছে হয়তো। জাঙ্কুক এখান থেকে জিমিনকে ডাকলো। জিন এসে বলল, তেকে দেখতে এসেছে আয়ুর বাবা, তাই তেকে যেতে বলল। কেক, বিস্কিট আর ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে তেতে নিল জিন। আর তেকে বলল পানির জগ নিয়ে যেতে। জাঙ্কুক রুমে চলে গেল। আর তে চোরা বন্ধ করে ওনাদের মাথায় ঘোমটা টেনে জগ নিয়ে জিনের পিছু পিছু যাচ্ছে। জিন ট্রে এনে টেবিলে রাখলো। তে এসে সালাম দিল। আয়ুর বাবাও সালামের জবাব দিল। তে লোকটিকে দেখে জগটা ঠিক মতো রাখতে পারলেও গ্লাসটা রাখতে পারেনি। মেঝেতে পড়ে ঠাস করে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এ কাকে দেখছে সে? এই লোকটা আয়ুর বাবা। গ্লাস পড়ে যাওয়ায় সবাই তার দিকে তাকিয়ে আছে। তের চোখে অশ্রুতে ভিড় জমে গেছে। সে বসে সরি শব্দটা উচ্চারণ করে তাড়াতাড়ি ভাঙা গাছ তুলতে লাগলো। জিন বলল, কিচ্ছু হয়নি, আমি গ্লাস এনে দিচ্ছি। ধরো হাতে, হাত কেটে যাবে, উঠো। সরি মা, আমি বুঝতে পারিনি পড়ে যাবে। আরে বোকা মেয়ে, একটা গ্লাস ভেঙেছে, এতে কি হয়েছে, উঠো। এদিকে রামচন্দ্র চৌধুরী ও আয়ুর বাবাও নিষেধ করেছে কাজ ধরতে। কেউ উঠে দাঁড়ালো আর জিন একটা গ্লাস এনে দিল। কেউ ওনাদের চোখ মুছে নিচের দিকে তাকিয়ে আছে। রামচন্দ্র চৌধুরী বলল, মির্জা সাহেব, বৌমা কিন্তু পাহাড়ি মেয়ে। হ্যাঁ, চেহারায় কিছুটা ভাসে। কোথায় তোমাদের বাসা? তে নিচু সুরে বলল, সিলেটের শ্রীমঙ্গলে। ও, পড়াশোনা সেখানেই? হ্যাঁ। কিসে পড়ো? এইচএসসি পরীক্ষা দিয়েছি। ভালো, এবার এদিকে ভালো ভার্সিটি ভর্তি হয়ে যাও। কি চৌধুরী, পড়াশোনার সুযোগ নেই? থাকবে না কেন, মেয়েকে পড়াচ্ছি। তো তো আমারই মেয়ে। তো একটু চুপচাপ স্বভাবের, এটা জানি বিধায় জিন বুঝতে পেরেছে তে হয়তো অপরিচিত লোকের সামনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি বোধ করছে। তাছাড়া এখন গ্লাস ভেঙে বোধহয় আরো অস্বস্তি বোধ করছে। তাই তেকে নিয়ে চলে আসতে চাইলো। তাই মির্জা উঠে সালামি স্বরূপ তেকে কিছু টাকা দিতে চাইলো, কিন্তু তে নিচ্ছে না। জিনো প্রথম না করেছিল, কিন্তু স্বেচ্ছায় সালামি স্বরূপ দিতে চাইছে, না নিলে বেয়াদবি হবে। তাই জিন তেকে ইশারা করলো নেওয়ার জন্য। মির্জা সাহেবকে ডিনার করে যাওয়ার জন্য বলে তেকে সাথে নিয়ে কিচেনে চলে এলো। তের আর সহ্য হচ্ছে না, পারছে না সে ভেতরের কষ্ট চাপা রাখতে। সে জিনকে বলল, মা, আমি একটু রুমে যাচ্ছি, যাও। তে চলে গেল। আর জিনো ঝাড়ু নিয়ে ড্রয়িং রুমে গেল কাজ ভাঙা পরিষ্কার করতে। রুমে এসে দরজা লাগিয়ে দৌড়ে এসে খাটের কোণে বসলো। হাতে টাকা ফেলে ওনা দিয়ে মুখ চেপে ধরলো, তবুও কান্না থামাতে পারছে না। জাঙ্কুক ড্রেসিং টেবিলের আয়নায় তাকে দেখে দ্রুত এসে পাশে বসলো। তে, কি হয়েছে তোমার? তে কোনো জবাব দিচ্ছে না। জাঙ্কুক দেখলো খাটে 1,000 টাকার নোট। মুখ থেকে তের হাত টেনে সরানোর চেষ্টা করতে করতে বলল, এই, কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো আমাকে। তে তে ওনা ছেড়ে দিয়ে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে বুকে মুখ লুকিয়ে আরো জোরে কাঁদতে লাগলো। কিন্তু মুখ লুকিয়ে রাখায় কান্নার শব্দ বেশি পাওয়া যাচ্ছে না। তে কাঁদতে কাঁদতে বলল, জাঙ্কুক, ওই লোকটা আবার এসেছে কেন এই বাড়িতে? বারবার আসে কেন এখানে? কথা অস্পষ্ট হওয়ায় জাঙ্কুক কিছু বুঝতে পারছে না, তাই বলো, কি বলছো বুঝিনি, আবার বলো। ওই লোকটা বারবার আসে কেন? দেখতে পারি না আমি, একদম দেখতে পারি না। কার কথা বলছো তুমি? জানি না, আমি থাকবো না এখানে, আর থাকবো না এক মুহূর্ত। সিলেটে রেখে আসুন আমাকে। এমন অস্পষ্ট কথা, কান্না জাঙ্কুকের মোটেও ভালো লাগছে না। তবে মাথা খাটিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরেছে জাঙ্কুক। জিহব যখন বলেছিল তের বাবার নাম
কার মির্জা তখনই আয়ুর বাবার কথা মনে পড়েছিল, কিন্তু মোটেও এমন কিছু সন্দেহ করেনি তাকে নিয়ে, শুধুমাত্র নামের মিলটা পেয়ে মনে হয়েছিল। কিন্তু এখন তো অনেকটা সন্দেহ করেছে। তো এখন কার মির্জাকে দেখে কাঁদছে, তাহলে কি তিনি তের বাবা? তেজকের মতো আঁকড়ে ধরে রেখেছে জাঙ্কুককে। জাঙ্কুক থেকে ছাড়িয়ে সোজা করে বলল, তে চুপ করো, তাকাও আমার দিকে। আঙ্কেল কি তোমার বাবা? তে কেঁদে যাচ্ছে। জাঙ্কুক নিচু স্বরে ছোটখাটো একটা ধমক দিয়ে বলল, কি বলছি তোমার কানে যাচ্ছে না? অযথা এভাবে কাদার কোনো মানে হয়? বলো, তিনি কি তোমার বাবা? তিনি যে মুখ চেপে ধরে মাথা নাড়িয়ে হে জবাব দিল, চাইলেও যে কান্না থামাতে পারছে না। জাঙ্কু ছোট একটা নিঃশ্বাস ছাড়লো, এবার নিজেই তের আরো কাছে এসে তাকে জড়িয়ে ধরলো। এই বোকা মেয়ে, কাঁদছো কেন তুমি? বাবাকে পেলে মানুষ খুশি হয়, আর তুমি কাঁদছো? তিনি আমার বাবা না, এমন লোক কারো বাবা হতে পারে না। হয়েছেন তো, তিনি আয়ুর বাবা। কান্না থামাও তুমি। জাঙ্কুক চুপ করে বসে রইল। তে আস্তে আস্তে কান্না থামানোর চেষ্টা করছে, এখনো নাক টেনে কাঁদছে। কাঁদো কাঁদো গলায় বলো, জাঙ্কুক, কেউ যেন কখনো না জানতে পারে এসব। আমি আর মামুনি অনেক ভালো আছি। তুমি কাউকে না জানালে কেউ কিছু জানবে না। প্লিজ জাঙ্কুক, বলো না কাউকে। এত বছর পর কোনো ঝামেলা জড়াতে চাই না আমি। মামুনি এসব জানতে পারলে খুব কষ্ট পাবে, জানো। এজন্য সেদিনের পর আমরা আর কখনো ঢাকায় আসিনি, শুধুমাত্র এই ভয়ে। আজ সেটাই সামনে দাঁড়িয়ে আছে। আমি তো বলবো না, কিন্তু তোমার রিয়াকশনেই তো সবাই জেনে যাবে। সেটা কি বুঝতে পারছো? এখন তুমি যে কাঁদছো সেটা যদি মা বাবা কেউ বুঝতে পারে, তাহলে তারা জিজ্ঞেস করবে না কেন কাঁদছো তুমি? তখন কি বলবো বলো? কালকেও কেঁদেছো, আজও কাঁদছো, এসব কি কিছুতেই বুঝতে পারবে না তারা? এভাবে আর কখনো কাঁদবে না। তারা এ বাড়িতে কেন আসে? সহ্য করতে পারি না আমি। কাল সে মেয়েটাও আমাকে কটু কথা শুনিয়ে গেছে। মেহমান আসতেই পারে, তাদের কি আর তাড়িয়ে দেওয়া যায়? এত ভেঙে পড়ো কেন তুমি? কাল কথা শুনিয়ে গেলে উপযুক্ত জবাব দিলে না কেন? কথা সে জানে, আর তুমি কি জানো না? নিজেকে তো নিজে ছোট বানিয়ে রাখো। বউ ভাতের সেই প্রোগ্রামে কি আঙ্কেলকে দেখে কেঁদেছো তুমি? হুম। তে শক্ত করো নিজেকে। এভাবে ভেঙে পড়লে হবে না। কঠোর করো মনটাকে। আর অযথা চোখে বন্যার বৃষ্টি করবে না। নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হও। আঙ্কেল বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু, আয়ু খুব আদরের। তাছাড়া আমরা ছোট থেকে একে অপরের সাথে বন্ধু সুলভ। তারা যে কোনো সময় আসতে পারে বাসায়। আর কখনো তাদের দেখে এমন রিয়াক্ট করবে না। নিজেকে স্ট্রং করবে। হুম। হ্যাঁ। তে আর বের হয়নি রুম থেকে। জাঙ্কুক বের হয়েছে। কাল মির্জা এখনো যায়নি, ডিনার করবে তাদের সাথে। জিমিন এলো তার সাথে গল্প করতে। মির্জা সাহেব চলে গেলে তে, জিমিন, জিন ও জাঙ্কুক একসাথে ডিনার করলো। পাবলিক ইউনিভার্সিটির জন্য জিমিন অ্যাপ্লাই করে দিয়েছে, আর শুরু হয়ে গেছে তের ব্যস্ত জীবন। জিনের কাজেও মাঝে মাঝে হেল্প করে, আবার পড়াশোনায়ও মনোযোগী। আজ সন্ধ্যায় নান্দু চৌধুরী একা বাসায় ফিরেছে। জিন জাঙ্কুকের কথা জিজ্ঞেস করে তিনি বলেন, কাজ আছে তাই জাঙ্কুক আসেনি। রাতের বেলায়ও কি কাজ সেটাতে বুঝতে পারছে না, আবার জাঙ্কুক সম্পর্কে বাবা মাকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। খাওয়ার একটু আগে তে ফোনে কল করলো জাঙ্কুক। খেয়েছোতে? না, বাসায় আসবে কখন? একটু কাজ আছে তাই আজ ফিরবো না। তুমি খেয়ে জিমিনকে সাথে নিয়ে ঘুমাও আজ। কোথায় আছো? বললাম তো কাজে এসেছি, আমার চিন্তা করো না। আর শোনো, নিজে নিজে আবার কাটা বেছে খেতে যেও না। আমি জিমিনকে বলে দিয়েছি তোমার সাথে ঘুমাতে। দুজন একসাথে হয়ে আবার গল্প করে সারা রাত পার করে দিও না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আচ্ছা, খেয়েছো তুমি? খাবো এখন। কল কেটে রাখতেই জাঙ্কুকের নাম্বার থেকে একটা মেসেজ এলো, সরি মিসেস, আজ রাতটা অন্যদিনের মতো স্পেশাল ভাবে কাটাতে পারলাম না। কষ্ট হলেও ঘুমানোর চেষ্টা করো। পরপরই আরেকটা মেসেজ এলো, টেক্সট ডিলিট করে দিও, জেমিন দেখলে আবার প্রবলেম হবে। তিন মৃদু হেসে মেসেজ ডিলিট করে দিল। রাতের খাওয়া শেষ করে জিমিন তার রুমে এলো, ফোনটা নিয়ে সুগার ফোনে ডায়াল করলো। সুগা একটু লেট করে ফোন রিসিভ করলো। বলো। কি বলবো? কল করেছো কেন? কেন কল করতে পারি না? কারণ ছাড়া নিশ্চয় না। আচ্ছা বলো তো, আমাকে এত ইগনোর কেন করো তুমি? সবাই তো আর তোমার মতো ফ্রি থাকে না। এত ব্যস্ত কি নিয়ে? তোমার কাজে আমি কি কখনো জানতে চেয়েছি তুমি কি করছো? জানতে চাও না কেন? আমি তো সেটাই চাই, যেন তুমি আমার সম্পর্কে সবটা জানতে চাও। প্রয়োজন মনে করি না জানার। কথা বলে অযথা সময় নষ্ট করছো। এই সময়টা পড়াশোনায় ব্যয় করলে ভালো ফল পাবে। সারাক্ষণ পড়া পড়া আর পড়া। তুমি কতটুকু পড়েছো সেই খেয়াল আছে? আসছে আবার অন্যকে বলতে। এমন ভাব দেখাচ্ছে যেন সারাদিন বই নিয়ে বসে থাকতো। তাহলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে না কেন?
সুগা কিছু বলছে না, জীবন চুপ করে আছে। কয়েক সেকেন্ড নীরব থেকে সুগা বলল, কল কেটে দেবো? জীবন মৃদু সুরে বলল, সুগা এমন করো কেন তুমি? আমি কি খুব বেশি সময় নষ্ট করে ফেলি তোমার? 24 ঘন্টার মধ্যে 5 মিনিটও কি আমাকে দিতে পারো না? সেদিনও তুমি নিজে থেকে এসে আমাকে কষ্ট দিয়ে গেছো। এসবের মানে কি? শুধু শুধু এত কষ্ট দাও কেন? এত রাগিয়ে দাও কেন আমাকে? সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না, তুমি কখনোই দাও না। এখন কি চাও সেটা বলো। কাল একবার আসবে দেখা করতে সেই রেস্টুরেন্টে? প্লিজ না করো না, একবার এসো 10 মিনিটের জন্য অন্তত। ওকে, সত্যি? এখন না বলবো? জিমিন হিহি করে হেসে উঠলো। যাও, তোমার সময় আর নষ্ট করলাম না। গুড নাইট। গুড নাইট। জিমিন খুশি মনে বেরিয়ে তের কাছে চলে গেল। দু একটা কথা বলে দুজনেই চোখ বন্ধ করে ঘুমের জন্য প্রস্তুত, কিন্তু কেউ ঘুমাতে পারছে না। তেজ আঙ্কুকে ছাড়া ঘুম আসছে না, আর এদিকে অতি খুশিতে জিমিনের চোখে ঘুম নেই। সে নানান পরিকল্পনা করতে লাগলো কালকের জন্য। আজ সকালে ঘুম থেকে উঠেছে জিমিন। জিন রান্না বসানোর ব্যবস্থা করছিল। কেউ রুম থেকে বেরিয়ে এসেছে। জিমিন বলল, মা সরো, আজ আমি রান্না করি। তে সূর্য কি আজ পূর্ব দিকে উদিত হয়েছে? জিনের কথা বলার ভঙ্গি দেখে তে মুখে হাসি ফুটিয়ে তুলল। আর জিমিন ডাক ফুটিয়ে বলল, এমন ভাব করছো যেন আমি কখনো রান্না করিনি। এদিকে আসো তুমি, আমি আজ বিরিয়ানি রান্না করবো। জাঙ্গল বাসা নেই, তাছাড়া তোর বাবা একটু বড় অফিসে যাবে। আজ রান্না করতে হবে না। রান্না করতে বেশিক্ষণ লাগবে না, বাবা খেয়ে অফিস যেতে পারবে। যাক, তাহলে আমি ছুটিতে যাই। যাও। জিন বেরিয়ে গেল আর তেজিমিকে হেল্প করছে। রান্না প্রায় শেষ পর্যায়ে। জিন এসে ফোন দিয়ে গেল। লাউড স্পিকারে রেখে জিমিন কথা বলছে, ভাইয়া বিরিয়ানি রান্না করেছে আজ। যাক, বেঁচে গেলাম। বাঁচতে দেবো না, আমার জিনিস আমি আদায় করে ছাড়বো। কেন? কেন, আমি কি তোর রান্না খাবো নাকি? আমি তো নিষেধ করিনি। কবে ফিরবে তুমি? আজ বা কাল? কোথায় আছো? পৃথিবীতে। স্টুপিড, কখনো ঠিক মতো সত্যি কথা বলে না। যা করে হেসে উঠে বলো, সত্যি তো বললাম। কে কই? তোমার পাশে। তোর কাছে নেই? বলবো কেন? দূর ফোন রাখ। জাগো ফোন কেটে দিল। তো তাদের ভাই বোনের কথা বুঝতে না পেরে বলো, জিমিন তোমার ভাইয়া বেঁচে গেল কেন বুঝলাম না। আমার হাতে রান্না খেয়ে গিয়ে দিতে হবে, তাই বেঁচে গেছে। ও যাও তুমি গিয়ে দেখো, তোমার ফোন হয়তো অসংখ্য কল দিয়ে যাচ্ছে। তো কাজ শেষ করে চলে গেল। জিমিন তার রান্না শেষ করলো। সবাই একসাথে নাস্তা করছে। নামজুন চৌধুরী খাওয়া শেষ করে জিমিনের হাত 1 টাকার একটা লাল পয়সা দিল। বাবা, আমি কতবার রান্না করেছি সেই হিসেব কিন্তু তোমার দেওয়া লাল পয়সা ঠিকই রেখেছে। কত হলো? 6 টাকা। আমি কিন্তু আরো অনেক জমা করে রেখেছি। জি বলো, জমা করে কি লাভটা হয়েছে? এই পয়সার চালান আছে, এখন এটা মূল্যহীন। জমিন প্রত্যুত্তরে বলল, মা তুমি বুঝবা কি এর মূল্য? এটা আমাদের ভালোবাসার মূল্য। জিন চুপ হয়ে এলো। এর উপর আর কোনো কথা বলা যায় না। রামজু চৌধুরী বললেন, কি হার মানতে হলো তো? তোমার কাছে লাল পয়সার মূল্য নেই, আমার মেয়ের কাছে আছে। সবার মুখে প্রসাদের হাসি লেগে আছে। তাদের যত দেখে ততই অবাক হচ্ছে। এত বেশি মেধাবী আর পারস্পরিক সহানুভূতিশীল পরিবার তার এই প্রথম দেখা। বাবা মেয়ের মধ্যে এত খুশ গল্প তাকে সেটা না দেখলে জানতোই না কখনো। খাওয়া শেষে জিমিন বন্ধুদের কথা বলে বক্সে বিরিয়ানি তুলে নিল। কোচিং শেষে বান্ধবীর সাথে ঘুরে বেড়াবে বলে মায়ের কাছ থেকে গাঢ় সবুজ রঙের একটা জামদানি শাড়ি নিল। তার সাহায্যে শাড়িটা খুব সুন্দরভাবে পরে নিল। বেশি সাজুগুজু করেনি, শুধু চুলগুলো ছেড়ে রেখেছে আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছে। প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে জিমিনের চেহারায়। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল সে। কোচিংয়ে বন্ধু বান্ধবদের নানা প্রশংসা আর জিজ্ঞাসা। জিমিন বলে দিল কোচিং শেষে বেড়াতে যাবে, তাই বাসা থেকে একবার রেডি হয়ে এসেছে। আজও বাড়িতে আয় এসেছিল। জাঙ্কুকে পেল না, জিমিনকেও পেল না। পেয়েছে জিন আর তেকে। তে জিনের সাথে বসে ড্রয়িং রুমে টিভি দেখছিল। আয়ু জিনের পাশে এসে বসলো। আন্টি, জিমিন কখন ফিরবে? আজ নাকি একটু দেরি হবে, ফ্রেন্ডের সাথে বেরোতে যাবে। ওহ ভালো, ঘোরাফেরা করলে মন ভালো থাকে। আমারও একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে এলাম। আর বাইরে এসে বিরক্ত করে ফেলি। একটা বাইক দিব। কিসের বিরক্ত? যখন ইচ্ছে তখন চলে আসবে। আমি আছি, এতে আছে, আমাদের সাথে বসে গল্প করবে। একা একা থাকো কেন বাসা? হ্যাঁ, গল্প করতে তো চলে এলাম। তাই সিলেট যাচ্ছ কবে? হঠাৎ করে এমন প্রশ্নে তে হতবাক। সে কিছু না বলে একবার জিনের দিকে তাকালো, আবার আয়ের দিকে তাকালো। সিলেট কেন যাবে? মেয়েদের আসল ঠিকানা শ্বশুর বাড়ি, আর এখন এটা তো নিজের বাড়ি।
কি বলো আন্টি, বেড়াতে যাবে না? বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি জন্য আরো বেশি পাগল হয়। তা ঠিক বলেছো। কবে যাচ্ছ তে? বলতে ভয় পাচ্ছ নাকি? চিন্তা করো না, আমি তোমার সাথে যাচ্ছি না, আমি আমার জায়গায় থাকবো। আয়ু আজিন একজনে হেসে উঠলো। তে বলো, ওই যেদিন নিয়ে যাবে সেদিন যাবো। জিন বলল, আয়ু তুমি যেতে চাইলে তে না করবে না। থাক, যেতে চাচ্ছি না, আমার এই জায়গায় পছন্দ। চলো খাওয়া দাওয়া করা যাক। দাদি আমি আজকে এসেছি। তো কি হয়েছে, আমার সাথে আবার খাও। একটু করে নেই। জিমি বিরিয়ানি রান্না করেছে, অল্প হলেও খেতে হবে, চলো। তে প্লেট ধুয়ে এই টেবিলে রাখলো। পেটে খাবার বাড়তে যাবে এমন সময় আয়ু উঠে এসে চামচ দিয়ে দিল, মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি তো সবসময় খাবার বেড়ে দাও, আজ না হয় আমি দিই। এ বাড়িতে তোমার অধিকার থাকলে আমারও তো অধিকার আছে, আন্টির প্রতি তো আমারও দায়িত্ব আছে, কি বল আন্টি? জেনে পুচকে এসে জবাব দিল, আয়ু দেখে বলল, তুমি আসবে হবানের মতো চেয়ারে বসো, আমি প্লেটে খাবার দিচ্ছি। তে কিছু বললো না, চুপচাপ চেয়ারে বসে বললো। মেহমান শব্দের শুনে তার ভেতরে প্রচুর দিয়েছে। সত্যি কি সে বাইরের মেহমান হয়ে এসেছে? জাকুব তাকে মেহমান বানিয়ে নিয়ে এসেছে। ভেতরে কষ্টগুলো চাপা পড়ে আছে। জাকুব তো বলেছিল তাই শক্ত হতে। জাকুবের কথা অনুযায়ী সে নিজেকে সেভাবে গড়ে তুলেছে, কিন্তু মুখে মুখে জবাব দিতে গেলে সেটা তর্ক হয়ে যাবে। বাবরি ছোট থেকে নিষেধ করেছে কারোর সাথে তর্ক করতে। বড়দের সাথে কথা সাজে না। আয়ু তার চেয়ে অনেক বড়, কথার উপর কথা বললে কথা বাড়ে আর বেয়াদবি পরিচয় পাওয়া যায়। তার বাবুনির দেওয়া শিক্ষা সম্মানহানি হতে দিবে না সে, তাই সহ্য করে যাচ্ছে সব। খাওয়া শেষে সবকিছু গুছিয়ে মায়ের কাছে বলে রুমে চলে গেল তে। আয়ু জিনের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে তারপর বেরিয়েছে। কোচিং শেষ করে জিমিন সে রেস্টুরেন্টে গিয়ে সুগার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সুগার খবর নেই। কয়েকবার কল করলো, সুগার কল রিসিভ করলো না। এক পর্যায়ে তার ফোন বন্ধ পেল। আধ ঘন্টার মতো বসে অপেক্ষা করেছে সুগার জন্য, কিন্তু সুগা এলো না। যদি নাই আসতে পারবে তাহলে বলেছিল কেন আসবে? জিমিনের কাটা পাচ্ছে খুব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সে রেগে মেগে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। মুখ ফুলিয়ে বাসায় ফিরেছে, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয়নি। নিজের রুমে এসে পাশে বুক চেপে ইচ্ছে মতো কান্না করেছে। কার জন্য শুধু শুধু এত পাগল হয়ে আছে সে? অযথা কেন এই লোকটাকেই পেতে চায়? সবসময় যে তাকে অবহেলা করেই গেল, সবসময় যে তাকে কাঁদিয়ে গেছে, সবসময় যে তাকে কাঁদিয়ে গেছে, তাকে কেন ভালোবাসে সে? সুগা তো বলেছিল তাকে ভালোবাসে, তাহলে তার সাথে এমন কেন সে? কই, সে তো একটু ভালোবাসে না। তাহলে মিথ্যে সান্ত্বনা দিয়েছিল সেদিন। অনেক হয়েছে আড্ডা। সুগাকে ভুলে যাবে আর কাঁদবে না তার জন্য। মানুষকে বেশি গুরুত্ব দিলে সে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেয়। প্রয়োজন নেই তাকে। আর ভাববে না সুগাকে দিয়ে, আর কখনো কল করবে না, দেখাও করতে চাইবে না। বেশ কিছুক্ষণ কান্না করে জিমির চোখে পানি মুছে ফোনটা দিয়ে সুগার নাম্বার ব্লক করে দিল। তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। একবারে তো আর পারবে না, তবে ধীরে ধীরে সরিয়ে ফেলবে সুগার নামটাকে। সারাদিন বিষণ্ণভাবেই কাটলো সে। পরক্ষণে নিজেকে অন্যান্য কাজ নিয়োজিত করে সুগাকে ভুলতে চেষ্টা করলো। জাঙ্কুক সেদিন রাতেই বাসায় ফিরেছিল। তে ঢাকায় আছে 1 মাসেরও বেশি হবে। মামনি খেয়ে দেখে না, কতদিন হয়ে গেছে। তাছাড়া জাঙ্কুকে আর আগের মতো মনে হয় না তার কাছে। অনেক পরিবর্তন খুঁজে পেয়েছে, সেটা মানতেই পারছে না তে। আমি প্রায়ই বাসায় আসতো, জাঙ্কুকের সাথে গল্প করতো। জাঙ্কুককে জোর জবরদস্তি করে নিয়ে ঘুরতে গিয়েছে 2 দিন। সে যেটা বলেছিল জাঙ্কুক, কিন্তু আর সাথে তে কখনোই ঘুরতে যাবে না। জাঙ্কুক প্রায় বাসায় ফিরে না, বাড়ির বাইরে কাটায় 2-3 দিন। দিনে না হয় কাজ থাকে, কিন্তু রাতে কিসের কাজ তার? আর জাঙ্কুক সময় মতো তাকে পড়াশোনার জন্য তাড়া করে না। জিমিন সহযোগিতা এসে এক্সামও দিয়েছে। আর ও এই পরিবার সবার কাছে খুবই গ্রহণযোগ্য পাত্রী। থেকে ইশারায় কীর্তি কতটা আঘাত করে যায় সেটা দেখতে পায় না কেউ। সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে তে। কোনো জবাব দিতে চায় না জাঙ্কুকের কাছে। জাঙ্কুক এতটা আপন করে নিয়েছে, এখন তার কাছে অবহেলিত। দিন যত পার হয়েছে জাঙ্কুকের দূরত্ব তত অনুভব করেছে। তে জানালার পাশে দাঁড়িয়ে আছে, শীতকাল ছুঁই ছুঁই। দুপুরে মিষ্টি রোদ দেহকে কোমল স্পর্শ দিতে পারলেও মনটাকে স্পর্শ করতে পারছে না। সব থেকেও তার যেন কিছুই নেই। আগের জীবনটা নিরানন্দ থাকলেও সেটাই ভালো ছিল। জাঙ্কুক মানুষটা এসে তার সাদা কালো জীবন রঙিন করে পালিয়ে গেছে। এখন সে এই রং তার ভালো লাগছে না, তুচ্ছ মনে হচ্ছে সবকিছু। পালিয়ে যখন যাবে, অযথা রঙের পরিচয় দেওয়ার কি প্রয়োজন ছিল? এখন আর দিনগুলো আগের মতো উজ্জ্বল রোশনি ছড়ায় না, রাতগুলো আর আগের মতো মধুর হয় না। জাঙ্কুকের পরিবর্তন মনে বিষণ্ণতা ডেকে আছে। রুমে এসে
তের বিষণ্ণ হয়ে থাকা বাইরের দৃশ্য দেখে জিমিন বলল, কি ভাবছো এমন করে? তে পেছনে ফিরে মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, কিছু না। তোমার মন খারাপ। ভাইয়াও আজকাল কাজের প্রতি বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তোমাকে বেড়াতে নিয়ে যায় না কোথাও। বাসায় ফিরুক জবাব দেবো আজ। আমি কোথাও ঘুরতে যাব না। তোমার ভাই এমনিতেই কাজে ব্যস্ত, শুধু শুধু এসব বলো না। বাবা, দরদ কত। চলো আজ তুমি আমি ঘুরে আসি গাড়ি থেকে। না, ভালো লাগছে না, যাও তুমি। ভালো লাগছে না বলে একটু যেতে চাচ্ছি, চলো তো, শপিং মলে যাওয়ার প্রয়োজন ছিল একটু, চলো শপিং করতে যাই। ইচ্ছে করছে না যেতে। ইচ্ছে না করলেও যাবো, তাড়াতাড়ি রেডি হও, আমি এখনই আসছি মাকে বলে। থেকে তারা দিয়ে জিমিন চলে গেল রেডি হতে। জেনে এসে বলো বাইরে থেকে ঘুরে আসতে, তাই থেকে যেতে হলো। প্রথমে জিমিনের সাথে শপিং মলে এলো, প্রয়োজনে কিছু কিনলো দুজনেই। শপিং শেষে থেকে সাথে নিয়ে বাইরে ফুচকা খেতে এলো জিমিন। দুজনের প্রতিযোগিতা নিয়ে ফুচকা খেলো, খুব মজা পেয়েছে দুজন। জিমিন এতটা স্মার্ট, পাশে থাকা সকলকে স্মার্ট বানাতে সক্ষম এই মেয়েটা। তার মনটা ভালো হয়ে গেছে জিমিনের সাথে বাইরে এসে সারাক্ষণ মজার গল্প করে হাসিয়ে যায়। ফুচকা খাওয়া শেষে দুজনে কথা বলতে বলতে হাঁটতে লাগলো রাস্তার পাশ দিয়ে। কিছুটা পথ যেতেই সুগা সামনে পড়লো, সাথে দুজন লোক আছে, বন্ধু বান্ধব হবে হয়তো। জিমরা সুগা দুজনে একে অপরকে দেখে থমকে গেল। সুগা হয়তো কিছু বলতে চাচ্ছিল, তে পাশে দেখে থেমে গেল। জিমিন তা দেখার ভান করে তের সাথে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। সুগার একদম কাছাকাছি আসতেই সুগা মৃদু স্বরে বলল, তোমার ফোন বন্ধ কেন? জিমিন না শোনার ভান করে তের সাথে কথা বলতে বলতে হাঁটছে। তে বলল, তোমাকে মনে হয় লোকটা কিছু জিজ্ঞেস করেছে। আমাকে? আমাকে কেন জিজ্ঞেস করবে? আমি চিনি না তো ওনাকে, অন্য কাউকে বলেছে হয়তো। তোমাকে বললো মনে হচ্ছে। সিলেটে যে একটা ছেলের সাথে দেখেছিলাম, ওনার মতোই মনে হচ্ছে। আয়রা, সেটা তো আমার ফ্রেন্ড ছিল। অনেক হেঁটেছি, চলো এবার রিক্সায় উঠে বাসায় যাই। কথাগুলো শুনে সুগা রাগে ফুঁসছে। তাকে ইগনোর করা তো কিছুতেই মানতে পারছে না। তে না থাকলে এখন অনেক কিছুই জানিয়ে দিতে জমিনকে। তাকে চেনে না, কথা শুনেও শুনিনি, কি করে এমন আচরণ করতে পারলো তার সাথে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও সবার আগে পেতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, ভুলে যেও না আমাদের।